না, আমরা তাকে স্বাধীনতা বিরোধী হিসেবে অবন্তিত করছি এরকম না, কারণ স্বাধীনতা বিরোধীর প্রশ্ন তার পরিবার নিয়ে আছে, কিন্তু সে স্বাধীনতা বিরোধীর পক্ষ অবলম্বন করছিলেন। তো মন্ত্রী যে কথাগুলো বলছেন এই কথাগুলো কিন্তু কোনো ভিত্তি নাই, এগুলো ভিত্তিহীন কথা। ইতিহাস ঘাটলে বা এর আগে কখনো এরকম কথা মানে আমি শুনিনি, আমি জানি না অন্যরা কেউ শুনছে কিনা। তবে এটা আমরা দেখছি যে বিগত সময়ে রিয়াজ করিম সবসময় যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে কথা বলছে। তারপরে হচ্ছে জামায়াতে ইসলামীর যে সন্ত্রাস এবং তাণ্ডব দেশব্যাপী, হেফাজতে ইসলামের তাণ্ডব, সেটাকে তিনি কিন্তু সমর্থন করার চেষ্টা করছেন। যে তাণ্ডবগুলো ছিল মূলত বাংলাদেশ বিরোধী। সুতরাং এই বাংলাদেশ বিরোধী অপতৎপরতাকে কিন্তু রিয়াজ করিম সবসময় দেখা যায় পেট্রোনাইজ করে গেছেন, মানে সমর্থন করে গেছেন। তো সে কারণেই তাকে আমরা স্বাধীনতা বিরোধীদের মানে দোসর হিসেবেই আমরা চিহ্নিত করছি। কিন্তু ধরেন তার পরিবারের যদি কোনো নামে অভিযোগ থেকেও থাকে, সে বিষয়ে নিশ্চয়ই সন্তান হিসেবে তার সেই দায় বহন করার কথা না, কারণ একটা মানুষ তার নিজের কর্মের দায় কিন্তু তাকে বহন করতে হয়। তো এই ব্যাপারে আমি মানে আমার ইয়া নাই যে তিনি যুদ্ধাপরাধী বা এরকম, এটা না। কিন্তু আমাদের যখন আপনি জানেন যে 5 ফেব্রুয়ারির পর যখন তিনি খুব তীব্র ভাষায় মানুষের জাগরণকে নানাভাবে কটাক্ষ করার চেষ্টা করছেন, তখনও আমরা হয়তো আনুষ্ঠানিকভাবে গণজাগরণ মঞ্চের কোনো দাবিতে আমরা এরকম কোনো কিছু তার নাম আনিনি, কিন্তু আমাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আমরা তার যে বক্তব্য সেটা খণ্ডন করার চেষ্টা করছি এবং তার প্রতিবাদ। তো স্বভাবতই গণজাগরণ মঞ্চ ধরেন তার যে বক্তব্য বা তার অবস্থান, সেগুলোর জবাব কিন্তু আমরা তিনি যখন জীবিত ছিলেন তখনই আমরা সেগুলো দিয়ে ফেলছি। এই কারণে তার মৃত্যুর পর গণজাগরণ মঞ্চ কোনো অবস্থান নেই, যেটা আইনমন্ত্রী ভুলভাবে উপস্থাপন করছেন। যেটা আমি দেখলাম যে উনি গণজাগরণ মঞ্চের কথা বলছেন, গণজাগরণ মঞ্চ এখানে কোনো অবস্থান নেয়নি। আপনি জানেন যে মহাজোট সরকারের ছাত্র সংগঠনগুলো মূলত এখানে অবস্থান নিচ্ছেন সংসদে, শহীদ মিনারে। তো বিষয়টা হলো তার জীবিত থাকা অবস্থায় আমরা আমাদের তার কথার প্রতিবাদ করছি, তার কথার বিরোধিতা করছি, এবং আমি মনে করি যে নতুন ভাবে তার মরার পরে আমার কোনো অভিযোগ করার দরকার নেই, কেননা সেই অভিযোগ তিনি খণ্ডাতে পারবেন। প্রথমত এরকম কোন তথ্য আমি কোনোদিন শুনিনি, আমি এই প্রথম আইনমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে শুনলাম, এবং কোনো ইতিহাসের বই বা কখনো কোনোদিন আসেনি। বরং তার যে কার্যকলাপ, ধরেন এতদিন ধরেই তার যে কার্যকলাপ, তার মাধ্যমে স্পষ্ট যে তিনি এই মতাদর্শের ছিলেন না। বাঙালি জাতীয়তাবাদ, স্বাধিকার, মুক্তিযুদ্ধ এবং মানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র নির্মাণ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই চেতনাতে তিনি বিশ্বাস করতেন না। তিনি যা লিখেছেন বিভিন্ন সময়ে, তার লেখাগুলোও কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে, তার বক্তব্যগুলো, তার মাধ্যমে কিন্তু এটা স্পষ্ট যে তিনি এই চেতনাকে ধারণ করতেন না। সুতরাং এই বক্তব্য আমি যেহেতু গ্রহণই করছি না, সুতরাং এই বক্তব্যটা আমার কাছে যেহেতু গ্রহণযোগ্য না, যেটা আইনমন্ত্রী বলছেন, সুতরাং আমি মনে করি না যে এর প্রেক্ষিতে নতুন কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে। কারণ এটা আমাদের জানতে হবে, আইনমন্ত্রী যদি তথ্য প্রমাণ দিতে পারেন, তিনি তো তথ্য প্রমাণের কথাও বলছেন যে দিবেন, যদি এমন কোনো প্রমাণ তার কাছে থেকে থাকে সেটা জাতির সামনে উপস্থাপন করা উচিত। কেননা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? যে একজন যুদ্ধাপরাধীদের পক্ষে সারা জীবন তিনি সাফাই গাইলেন, তিনি স্পষ্টভাবে তার যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থান নিলেন, সাম্প্রদায়িক রাজনীতির পক্ষে অবস্থান নিলেন। তাকে আপনি হঠাৎ করে প্রগতিশীল বলবেন, তাকে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের বলবেন। এমনকি আইনমন্ত্রী তো এটাও দাবি করছেন যে তিনি মুক্তিযুদ্ধের সমর্থন করতেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন নানাভাবে। তো এই কথার তাকেই প্রমাণ করা উচিত, যে যদি তার কাছে কোনো প্রমাণ থাকে। মানে এই অধিকার বাংলাদেশের কে, মানে এই লোকগুলোকে কে দিল যে শহীদ মিনারে কে যাবে কে যাবে না, কাকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, কাকে বরণ করতে হবে, এই অধিকার কে দিল? শহীদ মিনার আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, তাই না? শহীদ মিনার আমাদের জাতীয় চেতনার প্রতীক। হ্যাঁ, স্বাধীনতা বিরোধী যে শহীদ মিনারকে ধারণ করে না, তাকে তো সেখানে নিয়ে যাওয়াই উচিত না। আর যদি কেউ নিয়ে যেতে চায়, সেটা তো আমি মনে করি যে তাদের আদর্শিক পরাজয়, এটা তাদের আদর্শিক দেউলিয়াপনা, যে সে যে আদর্শে বিশ্বাস করলো
আজীবন, তাকে আপনি তার উল্টা আদর্শিক জায়গায় নিয়ে গেলেন। সুতরাং সেটা সমালোচিত হতেই পারে, তাই না? যে কেউ যদি তার শহীদ মিনারের উল্টো আদর্শ প্রচার করে মৃত্যুর পর তাকে শহীদ মিনারে নেওয়ার চেষ্টা করা হয়, সেটা সমালোচনা হতে পারে। তবে এইভাবে কোনো লিস্ট করা বা ধরনের নাম ছাপায় দেয়া, বিশেষ করে সেখানে আমি দেখেছি যে গোলাম মর্তুজা, নুরুল কবিরদের মতো বুদ্ধিজীবীদের নামও সেখানে সম্পৃক্ত করা হয়েছে। এটা খুবই অনভিপ্রেত এবং আমি মনে করি যে এই অধিকার কাউকে দেওয়া হয়নি। এটা কোনো রাজনৈতিক দলবাজির জন্য জায়গাও না শহীদ মিনার। সেখানে শহীদ মিনার কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না, এটা জাতি সিদ্ধান্ত নেবে, এটা মানুষ সিদ্ধান্ত নেবে। কোনো দলীয় লোকদের নিশ্চয়ই এই শহীদ মিনার কন্ট্রোল করবার কোনো দায়িত্ব দেওয়া হয়, যে রাজনৈতিক দলেরই হোক। মূলত গণজাগরণ মঞ্চে কোনো বিভাজন নেই। আপনি জানেন যে গণজাগরণ মঞ্চ কোনো ব্যক্তি সম্পদ রক্ষা বা ঘরবাড়ি রক্ষা বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের কোনো মঞ্চ না। এটা হচ্ছে একদমই চেতনার মঞ্চ। সুতরাং চেতনার মঞ্চে আবার বিভাজন কিসের? এখানে ধরেন যে দাবি নিয়ে গণজাগরণ মঞ্চ আন্দোলন করে, সেখানে কি কোনো ব্যক্তির কোনো লাভের কোনো বিষয় আছে? নাই। যেহেতু নাই, তাহলে এখানে আমি মনে করি না যে এই চেতনা বা এই আদর্শে কোনো বিভাজন হতে পারে। আপনি জানেন যে রাজনৈতিক দলগুলো নানা সময় নানা কৌশল অবলম্বন করে। তো যখনই সরকারের যুদ্ধাপরাধের বিচার নিয়ে কৌশলের পরিবর্তন হলো এবং গণজাগরণ মঞ্চ সেটার বিরোধিতা করলো, তখনই কিন্তু দেখা গেল যে সরকারের বিভিন্ন রাজনৈতিক দলগুলো, মানে মহাজোটের বিভিন্ন শরিক দলগুলো নানাভাবে বিভিন্ন গণজাগরণ মঞ্চ বিরোধী অবস্থান নিয়ে তারা দেখা যায় যে গণজাগরণ মঞ্চের কর্মসূচি, গণজাগরণ মঞ্চের যুদ্ধাপরাধের বিচারকে ত্বরান্বিত করবার আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই বিভাজনের নাটকটা সাজায়। এবং আপনি জানেন যে তারা কিন্তু কোনো যুদ্ধাপরাধ বা 6 দফা দাবিতে কোনো আন্দোলনও করে না, বরং গণজাগরণ মঞ্চ যখন একটা সমাবেশ দেয় শাহবাগে, তখন তারা কিছু মাইক লাগিয়ে ওই গণজাগরণ মঞ্চের দিকে মাইকগুলো তাক করে সেখানে গান বাজায়। সুতরাং এটা তো খুবই পরিষ্কার যে এটা তো গণজাগরণ মঞ্চের চেতনাকে ধারণ করে এই আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য কিছু মানুষ আলাদা হয়েছে, ব্যাপারটা এমন না। বরং গণজাগরণ মঞ্চ আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করার জন্য, এটা জাতির সামনে এটা বিভক্ত, এই বার্তা দেওয়ার জন্য কিছু মানুষ সরকার এবং বিভিন্ন অংশের হয়ে এই মঞ্চকে বিভক্তির দেখানোর একটা চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আমি মনে করি না যে গণজাগরণ মঞ্চ বিভক্ত। গণজাগরণ মঞ্চ আগের জায়গায় আছে এবং আপনি জানেন যে গণজাগরণ মঞ্চ তার যে দাবি, 6 দফা দাবি এবং তার যে দাবি আদায়ের জন্য অবস্থান, তার জন্য কিন্তু রাজপথে লড়াই করে যাচ্ছে। এবং আপনি জানেন যে হামলা, মামলা, টিয়ার শেল, বুলেট, গরম জল সবকিছুকে উপেক্ষা করেই কিন্তু গণজাগরণ মঞ্চ আন্দোলন করে যাচ্ছে।